বিজেপি কিন্তু এবার মানে যেভাবে হোক বাংলাটাকে নেবেই। এসআইআর হলে কার সুবিধা হবে আমি জানি না, দিদি নিশ্চয়ই অসুবিধা হবে। দিদি সুপ্রিম কোর্টে সওয়াল করেছেন, দিদির প্রতি আমার শুভেচ্ছা রইল, কিন্তু অ্যাজ এ লয়ার, অ্যাজ এ নেত্রী কিন্তু নয়। এই মূল্যবোধ থেকেই তো আমরা তৃণমূল কংগ্রেসটা শুরু করেছিলাম, কিন্তু সেই মূল্যবোধই তো এখন সততার প্রতীক মমতা, মমতার প্রতীক জোড়াফুল, এই বলে আমি স্লোগান দিতাম, কিন্তু সেই সততাই তখন লাপতা। ফ্লোর বা বলো বা রাস্তাতেই বলো, উনি বলছেন এটাকে ধর, এটা এসপি কেও মানে না। আজকে আইনজীবী হিসেবে সাধারণ মানুষের হয়ে সুপ্রিম কোর্টে সওয়াল করলেন, কি বলবেন? এসআইআর হলে কার সুবিধা হবে আমি জানি না, দিদি নিশ্চয়ই অসুবিধা হবে। দিদি সেই জন্যই তো এসআইআর এ কতজন বিএলও যেন মারা গেছেন বা কিছু, তাদের পরিবারকে নিয়ে গেছে। ঠিক আছে, দিদি সুপ্রিম কোর্টে সওয়াল করেছেন, দিদির প্রতি আমার শুভেচ্ছা রইল, কিন্তু অ্যাজ এ লয়ার, অ্যাজ এ নেত্রী কিন্তু নয়। অ্যাজ এ বিরোধী নেত্রী বা বাংলার মানুষের হয়ে কি সওয়াল করেছেন আমি জানি না। আমি এইটুকুই বুঝি, ল ইজ নাথিং বাট এ কমন সেন্স। এসআইআর হলে কি মানুষের লাভ হবে, না এসআইআর না হলে লাভ হবে? এসআইআরটা একটা কি বলো প্রক্রিয়া, এসআইআরটা হলে কার লাভ হবে আমি জানি না। এসআইআর হলে কিন্তু যে ক্ষমতায় থাকেন তার একটু অসুবিধা হয়। আমরা বিহারেও দেখেছি, বিহারে এসআইআর হয়েছিল বলে বিহার কিন্তু আজকে লালুচ্যুত হয়েছে। আমরা শুনেছিলাম একটা স্লোগান, সামোসামে জব তক হ্যায় আলু, বিহার মে তব তক হ্যায় লালু। সেই লালু প্রসাদ যাদব তো আজকে সরে গেলেন, নীতিশ কুমার তো আসলেন, দিদি কিন্তু সেই ভয়টাই পাচ্ছে, চান্সই নেই মুখ্যমন্ত্রী হওয়ার। বিজেপি কিন্তু এবার মানে যেভাবে হোক বাংলাটাকে নেবেই, কিন্তু 356 করে নয়। আমি সেদিন বিজেপির খুব উচ্চ পর্যায়ের একটা মিটিং এ ছিলাম, আমি বিজেপির একজন খুব দায়িত্বপূর্ণ একজন পদে আছেন, সেই রকম একজন মানুষের সঙ্গে মিটিং করেছি। আমি হাত জোর করে বলেছি, দেখুন স্যার, 356 ভুলেও বাংলাতে করতে যাবেন না, মানে জারি করতে যাবেন না, তাহলে মমতা ব্যানার্জি এমন নাটক করবে। এতদিন আমরা ধর্ণা দেখে অনশন দেখে অভ্যস্ত, মমতা দি হয়তো সেদিন নিজে বিষ খেয়ে নেবে। ওনার রাজনৈতিক মৃত্যু কেটে চাই, ওনার কিন্তু শারীরিক ভাবে মৃত্যু আমরা কেউ আশা করি না। সেটা ক্ষমতায় মানে কমব্যাক্ট করার মতো ক্ষমতা কিন্তু বিজেপির নেই। মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী থাকবে না, কিন্তু যদিও বা তৃণমূল কংগ্রেস জিতে যায়, তাহলে কি মুখ্যমন্ত্রীর মুখ বদলাতে পারে, বা অভিষেক বন্দ্যোপাধ্যায় কি কোনো? যদি তুমি একটা কথা বললে তো, যদির কথা নদীতে, আর কিচ্ছু বলবো না, যদির কথা নদীতে। আপনি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কিভাবে দেখছেন? অভিষেক বন্দ্যোপাধ্যায় এমবিএ পাস করেননি, এমবিএ পাস করেননি, উনি তো ডায়মন্ড হারবারের এমপি ছিলেন, আমি সাতগাছিয়ার এমএলএ তখন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তো জন্ম নিয়েই প্রশ্ন আছে। পার্থ চ্যাটার্জি আবার জেল থেকে ফিরলেন, জেল থেকে ফিরে উনি একদিন দায়িত্বে পেলেন, লাইব্রেরির দায়িত্বে পেলেন, কি বলবেন? পার্থদা জেল থেকে যেদিন বেরোলেন সেদিন আমার মোবাইল ফোনটা তো এখন আমার কাছে থাকে না, ডাক্তারের পরামর্শ মতো এখন আমার বরের কাছেই থাকে। পার্থদা ফোন করেছেন ওকে, কে রে সোনালি, তখন আমার হাজবেন্ড বলেছেন কে বলছেন, তখন আমি পার্থ চ্যাটার্জি। তখন বললেন না পার্থদা, সোনালি তো এখন ভেতরের ঘরে থাকে, আচ্ছা আমি দিচ্ছি। পার্থদা হাউ হাউ করে কাঁদলেন, সোনালি কি অশুভ মেয়েটার সঙ্গে আমরা দল করেছিলাম। আমি তখন বললাম পার্থদাকে, পার্থ তোমরা তো দল করেছিলে, আমি তো দলের ঊর্ধ্বটা অনেক কিছু করেছি, যেটা করেছি সেটা সবাই দেখেছি, কিন্তু যেটা করিনি মানে যেটা আমি বলতে পারি না এমন কিছু তো করেছি। সুপ্রতিম সরকারকে কিভাবে দেখছেন? সুপ্রতিম সরকার একটা কথাই বলতে পারি, যে দল ক্ষমতায় থাকেন সে দলের হয়ে উনি দলদাস হয়ে কাজ করেন। আচ্ছা, ডিজি উনি এখন দলদাস হয়ে কাজ করবেন, কি বলতে চান? উনি তখন এসপি ছিলেন হুগলির, যখন সিঙ্গুর আন্দোলন হয়েছিল তখন তো এসপি ছিলেন হুগলি, উনি তো সিপিএম গভর্নমেন্ট তখন দিদি আমাকে দেখে একটা জয়ের হাসি, কি তুইও এসে গেছিস? তখন আমি বললাম হ্যাঁ দিদি, তুমি আন্দোলনে থাকবে আর আমি আসবো না, তাই কি হয়? তখন কিছুক্ষণ হওয়ার পরে দিদি আরো অনেকে গেছে, সৌগত রায়, পার্থ চ্যাটার্জি, ডক্টর রত্ননাগ, অসীমা পাত্র, সবাইকে দিদি কিন্তু পাঠিয়ে দিচ্ছে। সৌগত বলছি মমতা তুমি একা পারবে তো? তখন দিদি বললেন হ্যাঁ আমার বাহিনী সব চলে আসছে, সুব্রত বক্সি সব আমরা পৌঁছে গেছি। তখন বলছে দিদি বললেন চল এসপির সঙ্গে দেখা করে আসি। তখন আমরা সুপ্রতিম সরকারের সঙ্গে দেখা করতে গেলাম। সুপ্রতিম সরকার কিন্তু দিদিকে তখন ভীষণ অসম্মানজনক কতগুলো কথা বললেন। তখন আমি বললাম, আমি তো দিদির কেউ অসম্মান করবে আমার সামনে, বা আমি সুপ্রতিম সরকার বললাম তবে রে দিদিকে অসম্মান করা। আমি সুপ্রতিম সরকারকে টুল ছুঁড়ে মারলাম। সৌগত দা আমাকে ফোন করলেন, সোনালি তোরা এখন কোথায়? তখন সৌগত দা আমরা তো সিঙ্গুরেই বসে আছি। বলে আমি তো বাড়ি চলে এসেছি, রাস্তায় দেখলাম অনেক
বড় বড় গাড়িতে করে কিন্তু র্যাব যাচ্ছে, তোকে আর মমতা ব্যানার্জি, মমতাকে কিন্তু প্রচুর মারবে। তখন হলে মারবেই তো, আর তো কিছু করবে না। তারপরে আমাদের অ্যারেস্ট অর্ডার হয়ে গেল। তখন যে ভদ্রলোক আমাদেরকে চা দিচ্ছিলেন, শশা ছাড়ি দিচ্ছিলেন, তিনি কিন্তু আসলে পুলিশের অফিসার। তো অ্যারেস্ট অর্ডার হয়ে গেল, তিনি আমাকে ধরে টানাটানি করছে, মানে ফিজিক্যালি। পুলিশ পুলিশ, আমরা তো জানি না সে পুলিশ, মহিলা পুলিশ না পুরুষ, পুরুষ, দেবাশিস বাবু তার নাম। আচ্ছা আচ্ছা। তারপরে আমি দেখলাম যে তিনি টানাটানি করছেন। মমতাই কিন্তু তখন আমার কোমরটা জড়িয়ে ধরলেন, বললেন যে ওকে ধরবেন না, ও আমার কম্প্যানিয়ন। যখন বাইরে বেরোচ্ছি তখন যে মহিলা পুলিশগুলো ছিল তারা শুনে নিয়েছে তো যে আমার কিডনিতে স্টোন হয়েছে। শরীরের একটা অংশে তো কিডনি থাকে, তারা কিডনি লক্ষ্য করে লাঠি দিয়ে গুঁতোচ্ছে। তখন আমি বললাম যে আপনারা আমাকে মানে মারছেন কেন? তারপরে যখন বের করে আনলেন তখন সুপ্রতিম সরকার অন দা মানে ফ্লোর বা বলো বা রাস্তাতেই বলো, উনি বলছেন এটাকে ধর, এটা এসপি কেও মানে না। তখন আমি বললাম, মমতা ব্যানার্জি বলছিলেন না যে তুই ওর কম্পেনিয়ন, এখন ওকে আমার কম্পেনিয়ন কর। তখন আমি বললাম দূর, আমি তোর তখন উনি আমাকে সম্মান দিচ্ছেন না, এখন আমি ওনাকে সম্মান দিই। তখন আমি বললাম তোর কম্পেনিয়ন কি হবো, তুই তো 4 ফুট 2 ইঞ্চি লম্বা, আমার স্বামীকে দেখেছি, স্বামী 5 ফুট 10 ইঞ্চি লম্বা। তখন আমাকে আমি বলছি এটাকে ধর, তখন উনি বলছেন তবে রে, উনি আমাকে ছুঁড়ে ফেলে দিলেন। আর পুলিশের জিপসি থাকে, জিপসির মধ্যে তখন লাঠিচার্জ করলেন। আমার কিন্তু টয়লেট হয়ে গেল। মদন মিত্র, মুকুলরা সব কিন্তু তখন দিল্লিতে, আমরা দুজনের সঙ্গে চেষ্টা করছি যোগাযোগ করার। তখন মদনদা বলছেন যে তোমাদের কোথায় নিয়ে যাচ্ছে সোনালি বলো, আমরা সেই স্পটে পৌঁছে যাচ্ছি। মদনদা জানি না। তখন মধুপর্ণা বললো তোমাদের কিন্তু নিয়ে গিয়ে দিদির বাড়িতে ছেড়ে দেওয়া হবে। তখন বললো আচ্ছা। দিদির বাড়িতে যখন আসলাম, অভিষেকের মা লতা বলছে সোনালি দি তোর গা থেকে কিন্তু দই পচা গন্ধ বেরোচ্ছে। তখন মমতাদি ফুঁসে উঠলেন, বললেন লতা তোরা যখন ঘুমিয়েছিলি তখন এই দই পচাগুলোই কিন্তু আমাকে বাঁচিয়েছে। এই দই পচাগুলো না থাকলে কিন্তু আজকে আমার প্রাণটাই শেষ হয়ে যেত।